নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদ শুরুর আগেই দেশের প্রধানমন্ত্রী আজ বক্তব্য রেখেছিলেন। উইন্টার সেশন শুরু হওয়ার আগে দেশের প্রধানমন্ত্রী প্রেসকে উদ্দেশ্য করে, জাতিকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন, ঠিক সেটাই আজকে রেখেছিলেন। কিন্তু যে ঘটনাটা নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন সেটা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও বক্তব্য রেখেছেন, আবার অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী তিনিও বক্তব্য রেখেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ইতিমধ্যেই কিন্তু সারা দেশের কাছে একটা বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, এবং অবশ্যই এই বিষয়টা সবচেয়ে আগে সংসদে ওঠা উচিত। তেমন কিছু মানুষজন বক্তব্য রাখছেন। তার কারণ, মানুষ যদি শ্বাস নিতে না পারে তাহলে মানুষের রাজনীতি তো অনেক দূরের কথা, অনেক দূরের বিলাসিতা। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে দিল্লি এনসিআর এর অবস্থা। দিল্লিতে মানুষের এমন অবস্থা, মানুষ শ্বাস নিতে পারছেন না খোলা হাওয়াতে। দিল্লিতে যদি একিউআই লেভেল 200 থেকে 300 থাকে তাহলে মানুষ সেই দিনটাকে তাদের সৌভাগ্যজনক দিন বলে মনে করছে। একিউআই লেভেল 400, 450 এইটা দিল্লির প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। এবং সেই রকম দিল্লিতে দাঁড়িয়ে সংসদের বাইরে থেকে দেশের প্রধানমন্ত্রী কি বলেছেন জানেন? আজকে দেশের প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলেছেন, आप भी मौसम का मजा लीजिए इस मौसम का। आप भी मौसम का मजा लीजिए, आप भी मौसम का मजा लीजिए। এই যে কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তার কারণ দিল্লির বর্তমান যে অবস্থা তা একদমই সঠিক নয়, এবং মানুষ মাস্ক পরেও রেহাই পাচ্ছেন না, শ্বাসকষ্ট হচ্ছে। যে সমস্ত সাংবাদিকরা বিভিন্ন চ্যানেল থেকে সংসদ কভার করতে যান, পার্লামেন্ট কভার করতে যান, তাদের এই ব্যক্তিগত অভিজ্ঞতা যে কোনো মতেই দিল্লির শ্বাস নেওয়া যাচ্ছে না। দিল্লিতে দূষিত হয়ে গিয়েছে এতটাই বায়ু। এবং সেই সময় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বলছেন, आप भी मौसम का मजा लीजिए। সেই রকম কি আর সময় এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন দিল্লিতে, যে সময় শীতের খুব মিঠে রোদ গায়ে এসে লাগলে মৌসুম কা মজা নেওয়া যায়? আমরা জানি না। তবে এই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য রেখেছেন। দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও বক্তব্য রেখেছেন, সুপ্রিয়া শ্রীনের তিনি বক্তব্য রেখেছেন, প্রিয়াঙ্কা গান্ধী তিনিও বক্তব্য রেখেছেন। সমস্তটা বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, দিল্লির যে দূষণটা, বায়ু দূষণ কোনো মতেই কিন্তু এতটা পরিমাণে সারা দেশের মধ্যে কোথাও হচ্ছে না যেটা দিল্লি। এবং আপনাদেরকে জানাই যে দিল্লি হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ক্যাপিটাল সিটি যেখানে সবচেয়ে বেশি বায়ু দূষিত, এবং সেইটা সারা পৃথিবীর মধ্যে কিন্তু একটা নিদর্শনের মতন হয়ে দাঁড়িয়েছে। এবং সারা পৃথিবীতে 10টা যে সবচেয়ে দূষিত রাজ্য আছে তার মধ্যে ভারতবর্ষে রয়েছে 3টে। আপনারা বোঝার চেষ্টা করুন, বায়ু দূষণের প্রেক্ষিতে ভারতবর্ষে 3টে রাজ্য সবচেয়ে বেশি দূষিত সারা পৃথিবীর মধ্যে। এবার আপনাদেরকে বলি, আজকে দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন সেটা নিয়ে কয়েকদিন আগে ডক্টর সূর্যকান্ত, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই মুহূর্তে, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দিল্লির এমন অবস্থা যে আমি শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য আমি মর্নিং ওয়াক ছাড়া আর কিচ্ছু করি না, কিন্তু এই মুহূর্তে মর্নিং ওয়াক আমি 50 থেকে 55 মিনিট হাঁটা চলা করলেই আমার সারা দিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে, এতটাই দূষিত হয়ে গিয়েছে। এবং তিনি বলছেন, আমি এটাকে কোন আইন দিয়ে ঠিক করব? এই ধরনের আইন তো আমার হাতে নেই। কি বলেছিলেন জাস্টিস সূর্যকান্ত? আপনাদের কোট আনকোট পড়ে শোনাচ্ছি। তিনি বলেছিলেন, কোন জুডিশিয়াল ফর্মের কাছে কোন জাদুর কাঠি আছে কিনা আমার জানা নেই, যেটা ছুলে এই দিল্লির দূষণ এই মুহূর্তে কমবে। দিল্লি এনসিআর এর জন্য এটা খুবই খারাপ সময়, সরকারের এই নিয়ে চিন্তা করা উচিত। জাস্টিস সূর্যকান্ত যখন এই কথা বলছেন এবং তার শ্বাসকষ্ট হচ্ছে দিল্লিতে মাত্র 50 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা চলা করলে সে কথা বলছেন, তখন এই দেশের প্রধানমন্ত্রী এই দিল্লি কা মৌসুম কা মজা লিজিয়ে এই ধরনের কথা কি করে বলেন? এই প্রশ্ন স্বভাবতই ওঠে। এবং সেইখান থেকে দেশের নেত্রী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজকে সংসদে দাঁড়িয়ে এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, কোট আনকোট, আমার মনে হয় এটা খুব খারাপ সময়, এটা আমাদের দেশের রাজধানী, আসুন আমরা রাজনৈতিক মতভেদ ভুলে একসাথে দিল্লির দূষণের কোনো না কোনো ব্যবস্থা করি। অত্যন্ত পজিটিভ কথা তিনি বলেছেন যে সমস্ত রাজনীতি দূরে রাখুন, কিন্তু দিল্লির দূষণটাকে তো আগে কমাতে হবে, না হলে আমরা রাজধানী শহরে আসবো কি করে পার্লামেন্টে? তার পরবর্তীতে তিনি বলছেন, আমরা আমাদের বাচ্চাদের কাছে এমন করতে পারি কিভাবে, আমরা আমাদের বাচ্চাদেরকে
এই ধরনের পরিস্থিতিতে ফেলে রাখতে পারি কিভাবে, তিনি একদম সঠিকভাবে সংখ্যার তথ্য দিয়ে বলছেন রাজধানীতে এই মুহূর্তে 22 লাখ বাচ্চা এমন আছে যারা ফুসফুসের সংক্রমণে ভুগছে, এবং সরকার যদি এই নিয়ে কোনো কড়া সিদ্ধান্ত নেয় আমরা অবশ্যই সমর্থন করব। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দুই সরকারকে অনুরোধ করছি দিল্লির দূষণ নিয়ে কোনো কড়া পদক্ষেপের কথা ভাবুন। কিন্তু এই দিল্লি নিয়েই দেশের প্রধানমন্ত্রী তিনি এই বছরের একদম গোড়ার দিকে যখন দিল্লির ভোটটা হয়নি, আপনারা মনে করুন ফেব্রুয়ারি মাসে দিল্লির আম আদমি পার্টি সরকার পড়ে গিয়েছিল, কিন্তু তার আগে দেশের প্রধানমন্ত্রী তো সেখানে প্রচার করতে গিয়েছিলেন। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী কি বলেছিলেন বায়ু দূষণ নিয়ে আপনারা একবার শুনুন, তারপর এসছি নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। আবার हाल बना रखा है दिल्ली का। सर्दी आती है तो प्रदूषित हवा में सांस लेना मुश्किल। दिल्ली के लिए इन लोगों ने हर सीजन, हर मौसम आपदा काल बना दिया है। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রীর এই বছরের জানুয়ারি মাসে দাঁড়িয়ে বলা বক্তব্য এবং এই বছরের ডিসেম্বর মাসের 1 তারিখে দাঁড়িয়ে বলা বক্তব্য। তাহলে কি দিল্লির সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ দূষণের স্ট্যাটিস্টিক্সটা বদলে গেল, নাকি এখন আর দূষণটাকে দূষণ বলে মনে হচ্ছে না? আমরা জানি না, সেই ব্যাখ্যায় আমরা যেতে চাই না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যেখানে বলছেন আপ মৌসম কা মজা লিজিয়ে, কিন্তু সেখানে ডাক্তাররা বলছেন যে দেশে এই মুহূর্তে দিল্লি এনসিআর এ থাকবেন না। যদি আপনাদের কোনো সুযোগ থাকে অন্য কোথাও গিয়ে থাকার, তাহলে অন্তত এই 2 মাস বাইরে কোথাও গিয়ে থাকার ব্যবস্থা করুন। এই ধরনের একটা কথা উঠে আসছে এবং এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে না। এয়ার পিউরিফায়ার দিল্লিতে অনলাইন ওয়েবসাইট হোক কিংবা দিল্লির যে বাজার সেখানে এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে না, এতটা চাহিদা বেড়ে গিয়েছে। মানে সাধারণ মানুষ যাদের কাছে একটু টাকা রয়েছে, যারা স্বচ্ছন্দে থাকতে পছন্দ করে, যারা শ্বাস নিতে পছন্দ করে সঠিকভাবে এবং তাদের সেই অর্থনৈতিক স্বাবলম্বী অবস্থানটা রয়েছে, মূলত দিল্লিতে যারা থাকছে, নয়ডাতে যারা থাকছে, তাদের কাছে অর্থনৈতিকভাবে তারা একটু এগিয়ে থাকাই মানুষজন। এবং দিল্লিকে তো রাজধানী শহর হিসেবে যখন দেখা হচ্ছে, সেখানে যারা থাকছেন অবশ্যই তাদের কাছে বেশ কিছুটা টাকা পয়সা রয়েছে। যদি কেউ দিল্লি থেকে দেখেন আপনারা বলবেন এই মুহূর্তে বায়ু দূষণের অবস্থা, এবং সেই জায়গা থেকে প্রত্যেকের বাড়িতে এয়ার পিউরিফায়ার আছে, কিন্তু এয়ার পিউরিফায়ারে কত পরিমাণ ময়লা জমছে এসে আপনারা একটা ছোট্ট ভিডিও দেখুন, আবার আসছি তারপরে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। আপনারা দেখলেন সেই ভিডিও এবং বোঝার চেষ্টা করুন যে কত পরিমাণ ধোঁয়া মানুষের ফুসফুসে ঢুকছে। স্ট্যাটিস্টিক্স বলছে, ডাক্তাররা বলছেন যে একজন সাধারণ মানুষ যদি একদিন বাড়ির বাইরে থাকে তাহলে সে সেই দিনে 20 থেকে 22 খানা সিগারেট খাচ্ছে, সেই রকম দূষণ তার ভেতরে ঢুকে পড়ছে। সুতরাং বোঝার চেষ্টা করুন সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা বিপর্যস্ত দিল্লিতে শ্বাস নেওয়ার জন্য। সুতরাং কোনো ধরনের ভোট নয়, কোনো ধরনের ভোটার অধিকার নয়, সবার আগে তো মানুষের শ্বাস, সেই শ্বাসটাই যদি দূষিত হয় তাহলে কিভাবে? দেশের প্রধানমন্ত্রী বলছেন যে মজা লিজিয়ে মৌসম কা, আমরা জানি না, তবে সুপ্রিয়া শ্রীনেট এই নিয়ে কি বলছেন, কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছেন যে মোদিজি বলছেন মৌসম কা মজা লিজিয়ে, এটা নির্লজ্জতা নয়। তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে রাজধানীতে কিভাবে এই ধরনের কথা বলছেন, যখন মানুষের দিল্লিতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শ্বাসের সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চোখ জ্বলছে মানুষের, এত দূষণ, চোখে হাওয়াটা গেলেই চোখ জ্বলছে, সারাদিন ধরে সর্দি কাশিতে মানুষ ভুগছেন, সেইটা কি কোনোভাবে দেখতে পাচ্ছে না দেশের প্রধানমন্ত্রী? এই প্রশ্ন করছেন সুপ্রিয়া শ্রীনেট। এবং আপনাদের যেটা বলে শুরু করলাম, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বোচ্চ বিচারপতি, তার কাছে এটা যেমন সমস্যা, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন এটা দিল্লিবাসীর কাছেও সমস্যা, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর কাছে কি এটা কোনো সমস্যা নয়? আমরা জানি না। তবে এই মুহূর্তে রেখা গুপ্ত সরকার, ডবল ইঞ্জিন সরকার চলছে। দিল্লি সেরে উঠুক, দিল্লি আবারও একদম দেশের রাজধানী হিসেবে দূষণ মুক্ত হোক, এই শীতকালে যেন মানুষ শ্বাস নিতে পারে, সেই পরিস্থিতিটা আসুক, সেটাই আমরা চাই। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে। কিন্তু দিল্লি থেকে যদি কোনো দর্শক আমাদের ভিডিও দেখেন, বাঙালি দর্শক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। দেখার অপেক্ষায় রইলাম। কাল থেকে আবারও সংসদের খবর থাকবে এবং বিভিন্ন জায়গায় যা খবর উঠে আসছে সমস্তটা দেখার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।